সোহিনী নামে একটা মেয়ের কাছে যে এতদিন চন্দন ছিল সেটা এবার মেঘালয় গিয়ে খুঁজে বের করে আনলো মিটিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি বলতে লাগলো, মা তোমার অসুবিধাটা কোথায় মা, তুমি কেন থাকতে চাইছো না? এই কথা বললে তখন বলতে লাগলো, শুন মিটি, তোদেরকে আমি বারবার বুঝিয়ে বলেছি, তারপরও কেন তোরা এতটা অবুঝের মতো কথা বলছিস? তখন বর্ষা বলতে লাগলো, কেন বলবে না মা, কেন বলবে না? আপনিই তো সেই রাস্তাটা করে দিয়েছেন। তখনই সেই কথা শুনে কমলিনী বলতে লাগলো, বর্ষা, এই কথা বলতে বর্ষা তখন বলতে লাগলো, আপনি এখন আর আমাকে শাসিয়ে কথা বলতে পারেন না, কারণ সেই অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন। বড়রাদের থেকেই তো ছোটরা শিখে, তাহলে আপনার থেকে দেখে আমরা কি শিখবো বলুন? আপনি নিজেই তো একজন অন্য পথে চলে যাচ্ছেন, তাহলে আপনাকে দেখে আমাদের কি শিখার কিছু আছে? উত্তর দিন। কমলিনী তখন বলতে লাগলো, শুনো, তোমার এসব প্রশ্নের উত্তর দিতে না আমি একদম বাধ্য নই, তবে আমি উত্তর দেব। আমি আমার সন্তানদেরকে উত্তর দেব, যারা আমার পেটের সন্তান তাদেরকে আমি উত্তর দিতে বাধ্য। শোন মিটি, তোরা যেটা বলছিস সেটা সঠিক, আমি বলছি তো আমি ভুল। তখন মিটি বলতে লাগলো, মা তুমি এসব কথা কেন বলছো মা, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার কষ্ট হবে না আমাদেরকে এভাবে রেখে চলে যেতে? তখন বলতে লাগলো, না হবে না, সেই জন্য তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। মিটি তখন বলতে লাগলো, কেন মা, কেন তুমি এমনটা করছো কেন? বাবা যে এতদিন স্মৃতিশক্তি হারিয়ে ছিল সেটা কি বাবার দোষ ছিল? তখন কমলিনী বলতে লাগলো, না, সেটা একবারও আমি বলছি না যে তোর বাবার দোষ, তোর বাবার কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার। সেই জন্য তো আমি বলছি আমার দোষ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথাটা বলতে বাবিন তখন বলে উঠে, না মা, তুমি কিচ্ছু বুঝোনি, তুমি যদি বুঝতে তাহলে তুমি আজকে এই উত্তরটা দিতে পারতে না। কমলিনী তখন বলতে লাগলো, না আমি বুঝেছি, সমস্ত দূর যে আমার সেটা আমি বুঝতে পেরেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর থাকবো না এই বাড়িতে। এই কথা বলতেই তখন কমলিনীর শাশুড়ি বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, যাবেটা কোথায়, যাবেটা কোথায়? আমার ছেলেকে গ্রহণ করতে পারবে না? তাহলে তোমাকে না আমি আগে কেন চিনতে পারলাম না সেটাই আমি বুঝতে পারছি না। তোমার এই মুখোশটা যদি আমি আগে চিনতে পারতাম তাহলে তাহলে অনেক কিছু করতাম। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন মা। ঠিক আছে, আপনি যখন আমাকে চিনতে পারেননি এখন তো চিনতে পারছেন, আর আমার তো এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তখন এই কথা শোনার সাথে সাথে এ চন্দন বলে উঠে, থাক না, এসব কথা বাদ দাও না। তারপরেই তখনই কুর্চি বলতে লাগলো, বৌদি ভাই এসব কিছু এবার বন্ধ করো, প্লিজ বন্ধ করো। তুমি এমন কেন সিদ্ধান্ত নিয়েছো? কেন তুমি আমার দাদার সাথে থাকতে চাইছো না? প্লিজ তুমি আরেকটা বার ভেবে দেখো। তখন সেখানে নতুন চলে আসে, আর নতুনকে দেখে কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, এই নতুন, নতুন, তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না বৌমাকে একটু বুঝানোর জন্য? তুই কি বুঝিয়েছিস? কি বুঝিয়েছিস তুই? তখন নতুন বলতে লাগলো, মাসিমা তোমার মনে এমন কেন ধারণা এসেছে? আমি যে তোমার বৌমাকে বুঝাইনি সেটা তুমি কি করে ভাবতে পারলে? কি করে ভাবতে পারলে? তবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তখনই চন্দন বলতে লাগলো, কি সিদ্ধান্ত নিয়েছিস রে? কি সিদ্ধান্ত নিয়েছিস? এদিকে আয় না, আমার সাথে এসে বস। বুবলা তখন বলতে লাগলো, বাহ, আমার বাবা কতটা মহান, কতটা ক্ষমার যোগ্য। একটা মানুষ এত কিছু করার পরও তাকে বলছে কাছে আসতে, আমার না আর সহ্য হচ্ছে না। তখন চন্দন বলতে লাগলো, এই নতুন কি সিদ্ধান্ত নিয়েছিস সেটা বল এবার। নতুন তখন বলতে লাগলো, আমি না আর এই বাড়িতে থাকতে পারবো না, আমি চলে যাব। আমার কাজ আছে, আমি চলে যাব, সেখান থেকে আমি আমার বাড়ি চলে যাব। তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, কেন রে নতুন, বাড়িটা তো তোর, তুই তো আমাদেরকে থাকতে দিয়েছিস। চন্দন তখন বলতে লাগলো, আমি যে জিনিস একবার কাউকে দিয়ে দিই সেই জিনিসের দিকে আমি ফিরেও তাকাই না, সেটা তোমরা বেশ ভালো করে সবাই জানো। তাই এ বাড়িতে তুমি আমাকে থাকতে বলেছ, বৌঠানের বিয়েটা দেখার জন্য থেকেছি, কিন্তু বৌঠান যেহেতু তার মত বদলাবে না, তাহলে আমি আর এখানে পরে থেকে কি করব? আমি চলে যাব, আমি আমার কাজটা সেরে তারপর আমি বাড়ি ফিরে যাব। আর তোদেরকে আরেকটা কথাও বলার আছে, আমি না বিয়ে করছি। এই কথাটা শুনে চন্দন তখন বলতে লাগলো, বেশ, বেশ ভালো। আমার বিয়েটা টিকলো না, কিন্তু আমার বন্ধু যে আবার নতুন করে সংসার করতে যাচ্ছে তাতেই আমি অনেকটা খুশি। বর্ষা তখন বলে উঠে, কাকে বিয়ে করছো নতুন কাকু? নতুন তখন বলে উঠে, বর্ষা তোমার না অনেক আগ্রহ, অনেক আগ্রহ। তখন বর্ষা বলতে লাগলো, হ্যাঁ, আগ্রহ তো একটু থাকবে নতুন কাকু, তবে কে, কাকে বিয়ে করছো সেটাই জিজ্ঞেস করছি। তখন বলতে লাগলো, কোনো এক ভদ্র মহিলাকে। তখনই বর্ষা বলতে লাগলো, সেই ভদ্র মহিলাকে কি আমরা চিনি? নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ, তোমরা সবাই চিনো। তখনই চন্দন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, সবাই চিনে ঠিক আছে, কিন্তু আমি তো বুঝতে পারলাম না সে কে, একবার নামটা বলবি? তখন নতুন বলতে লাগলো, সে হলো ডল, আমি ডলকে বিয়ে করব।
এই কথা শোনার সাথে সাথে কমলিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে। তারপরে নতুন বলতে লাগলো, "বোঠান, কালকে তো তোমার সাথে আমার অনেক কথা হয়েছে। তোমাকে আমি যে কথাটা বলেছি তুমি এবার ভেবে দেখো। চন্দনের সাথে তুমি সম্পর্কটা নষ্ট করো না। তুমি চন্দনের সাথে সম্পর্কটা ঠিক করো। এটাই তোমাকে আমার বলার ছিল। তাহলে আমি এবার চললাম।" তখন কমলিনী বলতে লাগলো, "ঠিক, আমি ভেবে দেখব। আমি কি করতে পারি সেটা আমি ভেবে দেখব।" এ কথা বলে নতুন সেখান থেকে চলে যায়। এদিকে কমলিনীও তার ঘরে চলে যায়। কমলিনী তার ঘরে গিয়ে ব্যাগপত্র গুছাতে থাকে। আর তখন সেখানে কুচি চলে আসে। কুচি এসে বলতে লাগলো, "কি বউঠান, তুমি কি করছো? তুমি কেন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছ?" তখনই কমলিনী বলতে লাগলো, "শোনো কুচি, আমার না এ বাড়িতে থাকার অধিকারটাই চলে গেছে। যেহেতু আমি তোমার দাদার সাথে থাকতে পারবো না, সেজন্য আমি আর এখানে থেকে কি করব? কি করব তুমি বলো? তাই আমার চলে যাওয়াই ভালো।" তখন কুর্চি বলতে লাগলো, "শুনো বৌদি, তোমাকে না আমি সেই ছোট্টবেলা থেকে দেখেছি। তোমার সাথে আমার ননদ বৌদির সম্পর্ক না, একজন বন্ধুর সম্পর্ক। আমি তোমাকে অনেক কিছু কালকে বলে ফেলেছি। কিন্তু প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। শত হলেও দাদা তো আমারই দাদা। সেইজন্য আমি বলতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে আমি কোনো দাদা বোন বা ননদ বৌদির সম্পর্ক নিয়ে বলছি না। আমি তোমার একজন ভালো বন্ধু হই তোমার কাছ থেকে আমি জানতে চাই, তুমি কেন এই সিদ্ধান্তটা নিয়েছো? তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো? প্লিজ তুমি আমাকে বলবে?" কমলিনী তখন বলতে লাগলো, "তুমি তো আমাকে কোনোদিন এইভাবে জিজ্ঞাসা করনি। আজকে যেহেতু তুমি জানতে চাইছো, তোমার কাছ থেকে আমি আর গোপন করব না। সত্যি তুমি জানতে চাও?" তখন কুর্চি বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি বৌদি, আমি জানতে চাই। তুমি আমাকে বলো।" তখনই কমলিনী হাতে চিঠিটা ধরিয়ে দেয় আর চিঠিটা দিয়ে বলতে লাগলো, "দেখো।" কুর্চি তখন বলতে লাগলো, "এটা কিসের চিঠি?" কমলিনী তখন বলতে লাগলো, "পরেই দেখো না এটা কিসের চিঠি।" তখন কুর্চি চিঠিটা পড়লে দেখতে পায় সেখানে সোহিনী নামে একটা মেয়ে চিঠি লিখেছিল যে, "তোমার আমার সম্পর্কটা অনেক দিন আগে থেকে। তোমার বিয়ে হয়ে গেছে, বউ বাচ্চা আছে। তারপরও আমি তোমার সাথে সম্পর্ক রেখেছি। এখন বাড়ি থেকে আমার বিয়ের ব্যবস্থা করছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে এ নিয়ে যাও।" এই কথাগুলি বলেছিল। তখন কুর্চি বলতে লাগলো, "বৌদি, তুমি এই কথাটা বাড়ির সবাইকে কেন তখন জানাওনি?" তখনই কমলিনী বলতে লাগলো, "কি করব? যেদিন আমার হাতে চিঠিটা এসেছে তার পরের দিন থেকে তোমার দাদা নিখোঁজ। আমি তোমার মাকে আর কথাটা বলতে সাহস পাইনি। একে তো তোমার মা পুত্রশোক পেয়েছে। তারপরে আমি এই কথাটা কিভাবে বলতাম? আর যে মানুষটা মারা গিয়েছে তাকে নিয়ে এভাবে কাঁদাছোড়া আমার না ভালো লাগেনি। সেইজন্য আমি বিষয়টা আমার মধ্যে গোপন রেখেছিলাম। বিশ্বাস করো আমি কাউকে বলিনি। তবে একটা কথা বলে রাখি, তোমার দাদা যদি আমার সাথে আর বাড়াবাড়ি করে তবে আমি সবার সামনে এই কথাটা বলতে বাধ্য হব।" কুর্চি তখন বলে উঠে, "নতুন দা কি এই ঘটনাটা জানে?" কমলিনী তখন বলতে লাগলো, "না, আমি কাউকে বলিনি। কথাটা আমাদের মাঝখানে ছিল।" মিটিল তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "আসতে পারি?" তখন মিটিলকে দেখে ওরা খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "আসো, আসো।" মিটিল তখন বলতে লাগলো, "দুদিন আমি আসতে পারিনি। আমি না মেঘালয়ের সমস্ত হোমগুলিতে খোঁজ নিয়েছি। কারণ আমার প্রফেশনটাই তো মানুষকে চেনা। সেখানে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে এই নামে কেউ ছিল না। এমনকি আমি ছবিটা পর্যন্ত দেখিয়েছি।" তখনই কুচ্চি অবাক হয়ে যায়। মিটিল তখন বলতে লাগলো, "আমার না ১ম থেকে সন্দেহ হয়েছিল ওই লোকটা অদ্ভুত। ও কিছু একটা মিথ্যে লুকাচ্ছে। তবে আমি না এবার সমস্ত সোহিনীটাকে" কুর্চি বলতে লাগলো, "তাকেই আমি খুঁজে বের করব।"